আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আইনের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ওনারশিপ নিয়ে আলোচনা করব। আজকে আমরা ওনারশিপ বা মালিকানার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি এই ওনারশিপ বা মালিকানাকে কয়েকটি সিনোপসিসে ভাগ করেছি। সিনোপসিসগুলো হলো, প্রথমেই রয়েছে কনসেপ্ট অফ ওনারশিপ বা মালিকানা সম্পর্কে ধারণা, দ্বিতীয় রয়েছে ডেফিনেশন অফ ওনারশিপ মালিকানার সংজ্ঞা, তৃতীয়ত রয়েছে ইসেনশিয়ালস অফ ওনারশিপ মালিকানার অত্যাবশ্যকীয় বিষয়সমূহ, চতুর্থত রয়েছে কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ, এবং সবশেষ যে সিনোপসিস আমরা আলোচনা করব, পঞ্চম সিনোপসিস, মোডস অফ অ্যাকুইজিশন অফ ওনারশিপ। ওনারশিপ বা মালিকানা কি কি পদ্ধতিতে আমরা অর্জন করতে পারি। আজকে আমরা এই পাঁচটি সিনোপসিসের প্রথম সিনোপসিস কনসেপ্ট অফ ওনারশিপ বা মালিকানার ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানার চেষ্টা করছি এই ওনারশিপ বা মালিকানা শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে। বলছে দ্য কনসেপ্ট অফ ওনারশিপ হ্যাজ ইটস অরিজিন ইন দ্য এনশন্ট রোমান ল। অর্থাৎ আমরা আজকে যে ওনারশিপ বা মালিকানার বিষয়টি আলোচনা করছি, এর উৎপত্তি হয়েছে প্রাচীন রোমান আইনে। সিভিল লয়ের উৎপত্তির ক্ষেত্রে পৃথিবীর লিগাল সিস্টেমগুলো রোমানদের নিকট ঋণী। দ্য আর্লিয়ার লিগাল সিস্টেম ডিড নট মেড এনি ডিস্টিংশন বিটুইন ওনারশিপ অ্যান্ড পজেশন। অর্থাৎ আগের যে আইন ব্যবস্থাগুলো বা লিগাল সিস্টেম ছিল, তারা ওনারশিপ বা মালিকানা বা পজেশন বা দখল, এই দুটো শব্দের মধ্যে তেমন পার্থক্য করেননি। আপনারা এখনো অনেকগুলো বইয়ে দেখবেন যে সেখানে ওনারশিপ এবং পজেশনের জন্য একটি মাত্র অধ্যায় রয়েছে। অনেকগুলো বই ওনারশিপ এবং পজেশনকে একটি মাত্র অধ্যায় করে আলোচনা করেছে। তারপরে বলছে, হাওয়েভার, যাই হোক, উইথ দ্য চেঞ্জেস ইন সিভিলাইজেশন, সভ্যতার পরিবর্তনের কারণে দ্য টু ওয়ার কনসিডার্ড অ্যাজ সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট কনসেপ্ট। সভ্যতার পরিবর্তনের কারণে এখন এই ওনারশিপ বা পজেশন, এ দুটোকে আলাদা কনসেপ্ট বা বিষয় হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এখন আমরা ওনারশিপ এবং পজেশনের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য নির্ধারণ করতে পারি। আমরা সামনের আলোচনায় দেখছি। আমরা এখন দেখব, আমরা যে এখন ওনারশিপ বা পজেশন শব্দটি ব্যবহার করি, রোমানরা কি ঠিক এইভাবেই ব্যবহার করতো না কোনো পার্থক্য ছিল? দেখেন কি বলছে। বলছে আন্ডার রোমান ল, রোমান আইনে ওনারশিপ বা মালিকানা শব্দটি অ্যান্ড পজেশন বা দখল শব্দটি আর টার্ম, সেগুলোকে ব্যবহার করা হতো ওনার শব্দটিকে ডোমিনিয়াম। অর্থাৎ এখন আমরা যাকে ওনারশিপ বলছি, রোমানরা তাকে বলতো ডোমিনিয়াম। ডোমিনিয়াম শব্দের অর্থ আমরা একটু পরে দেখছি। অন্যদিকে যাকে আমরা এখন পজেশন বলছি, রোমানরা তাকে বলতো পজেসিও। পজেসিও শব্দ তারা পজেশন শব্দের পরিবর্তে ব্যবহার করত। এখন আমরা দেখব রোমানরা ডোমিনিয়াম শব্দ দিয়ে কি বোঝাতো। ডোমিনিয়াম ডিনোটস, ডোমিনিয়াম শব্দ দিয়ে তারা বোঝাতো অ্যাবসলিউট রাইটস টু এ থিং। কোনো একটি বিষয়ের উপরে চূড়ান্ত অধিকার যদি থাকতো, সেক্ষেত্রে রোমানরা সেই বিষয়ের উপরে ডোমিনিয়াম আছে বলে তারা বিবেচনা করত। অন্যদিকে পজেসিও শব্দটা তারা কখন ব্যবহার করত? বলছে ইমপ্লাইজ অনলি ফিজিক্যাল কন্ট্রোল ওভার ইট। কোনো বিষয়ের যদি তার দৈহিক বা আকৃতিগত দখল কারো কাছে থাকতো, সেই ক্ষেত্রে তারা পজেসিও শব্দটি ব্যবহার করত। অর্থাৎ রোমানরা কোনো বস্তু বা বিষয়ের উপর যদি চূড়ান্ত অধিকার থাকতো, সেক্ষেত্রে তারা ডোমিনিয়াম শব্দটি ব্যবহার করত। অন্যদিকে চূড়ান্ত অধিকার না থাকার পরেও
যদি সেই বস্তুটি তার দখলে থাকতো সেক্ষেত্রে তারা পজেসিও শব্দটি ব্যবহার করত। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুটি টার্ম বা দুটো শব্দ, এর মধ্যে কোনটায় রোমানরা বেশি গুরুত্ব দিতেন? দেখেন বলছে, রোমানস গেভ মাস ইম্পর্টেন্স, বেশি গুরুত্ব দিতেন টু ওনারশিপ, মালিকানার উপর, রাদার দেন পজেশন, দখলের চেয়ে। অর্থাৎ রোমানরা দখলের চেয়ে মালিকানার উপর বেশি গুরুত্ব দিতেন। তো এখন আমরা জানার চেষ্টা করব, এই যে ওনারশিপ বা মালিকানা শব্দটা, এই শব্দটার ধারণাটা লিগালি কিভাবে আরোপিত হয় একজন ব্যক্তির উপর। দেখেন বলছে, ওনারশিপ বা মালিকানা অ্যাজ এ লিগাল কনসেপ্ট, এটি একটি আইনি ধারণা। ডিনোটস, এই শব্দটা নির্দেশ করে এ লিগাল রিলেশন, আইনগত সম্পর্ক। কার মধ্যে বিটুইন এ পারসন, এমন একজন ব্যক্তির সাথে, হু ইজ কল্ড দ্য ওনার, অর্থাৎ ওই সম্পত্তি বা বস্তুটি যার, তিনি হচ্ছেন ওই সম্পত্তির ওনার বা মালিক। অ্যান্ড এ থিং ওভার হুইচ হি ক্যান এক্সারসাইজ সার্টেন রাইটস, যখন একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিকানা বা ওনারশিপ তার দখলে থাকবে বা তার অধিকারে থাকবে, তখন সেই ব্যক্তি সেই মালিকানার অধিকারের কারণে ওই সম্পত্তির উপরে কিছু সুনির্দিষ্ট অধিকার প্রয়োগ করতে পারবে। আমরা সামনে বিষয়গুলো দেখব। বলছে, দ্য রাইট অফ ওনারশিপ ইজ দ্য মোস্ট কমপ্লিট অর সুপ্রিম রাইট দ্যাট ক্যান বি এক্সারসাইজড ওভার এনিথিং। অর্থাৎ একজন ব্যক্তির যদি একটা সম্পত্তির উপরে ওনারশিপ বা মালিকানা থাকে, সেই অধিকারটা হচ্ছে একটি চূড়ান্ত, কমপ্লিট বা চূড়ান্ত অধিকার, এবং সেটা হচ্ছে সুপ্রিম বা সবচেয়ে বড় অধিকার। আমরা ইতোপূর্বে দেখেছি রোমানরা ওনারশিপ এবং পজেশনের মধ্যে ওনারশিপকে বেশি গুরুত্ব দিতেন। সে কারণে যখন একজন ব্যক্তির একটি সম্পত্তির উপরে তার ওনারশিপ বা মালিকানা প্রতিষ্ঠিত হয়, তার মানে হলো ওই সম্পত্তির উপরে ওই ব্যক্তির চূড়ান্ত অধিকার অর্জিত হয়েছে। এখন আমরা দেখব যে একটি সম্পত্তির উপরে ওনারশিপ বা মালিকানা থাকলে তাহলে সে মালিকানা কিভাবে সে ব্যবহার করতে পারে, বা কি কি অধিকার তার, বা মালিকের কি কি অধিকার তার সাথে যুক্ত হয়। আমরা দেখছি, বলছে ইট, ইট বলতে ওনারশিপকে বুঝিয়েছে। কনসিস্ট অফ, যুক্ত করে বা অন্তর্ভুক্ত করে, ফোর রাইটস, চারটি অধিকার। কি কি আমরা একটু দেখি। এক নম্বরে বলছে ইউজিং থিং, তিনি সেই বস্তুকে নিজের জন্য ব্যবহার করতে পারবেন। এক্সক্লুডিং আদার্স ফ্রম ইউজিং ইট, ওই সম্পত্তি অন্য কেউ ব্যবহার করতে পারবে না, তিনি চাইলে সকলকে বাদ দিয়ে দিতে পারেন, এক্সক্লুড করতে পারেন। তৃতীয়ত বলছে ডিসপোজিং অফ দ্য থিং, তিনি ওই সম্পত্তি কারো নিকট হস্তান্তর করতে পারেন, অন্য কাউকে দিয়ে দিতে পারেন, অন্য কোথাও স্থানান্তর করতে পারেন। অ্যান্ড, এবং ডেস্ট্রয়িং ইট, তার নিজের সম্পত্তি, তিনি চাইলে তার সম্পত্তি নষ্ট করে ফেলতে পারেন, ধ্বংস করে ফেলতে পারেন। অর্থাৎ এখানে বলছে, যখন একজন ব্যক্তি কোনো সম্পত্তির ওনারশিপ বা মালিকানা অর্জন করবে, তাহলে সেই মালিকানা তাকে চারটি অধিকার ওই সম্পত্তির উপর দেয়। এক, সম্পত্তিটি তিনি ব্যবহার করতে পারেন, তিনি ওই সম্পত্তি থেকে অন্য কারো ব্যবহার করা থেকে বিরত রাখতে পারেন, তিনি ওই সম্পত্তি অন্য কারো নিকট হস্তান্তর বা ট্রান্সফার করতে পারেন, চাইলে তিনি সেই সম্পত্তিকে ধ্বংস বা নষ্ট করে ফেলতে পারেন। তো এই ওনারশিপ বা মালিকানার ধরন সম্পর্কে জুরিস্টরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। আমরা সে বিষয়টা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে, সাম জুরিস্ট, কিছু কিছু আইনজ্ঞ যারা আইনের এক্সপার্ট, ডু নট কনসিডার ওনারশিপ অ্যাজ অ্যান অ্যাগ্রেগেট অফ রাইটস বাট অ্যাজ এ সিঙ্গেল কম্প্রিহেন্সিভ রাইট। অর্থাৎ কিছু কিছু আইনজ্ঞ বা আইনের যারা পুরোধা ব্যক্তিত্ব, তারা এমনটা মনে করেন না যে ওনারশিপ হচ্ছে অনেকগুলো আইনের সমষ্টি। তারা কি মনে করেন,
ওনারশিপ হচ্ছে একটি সম্পত্তির উপর একক চূড়ান্ত অধিকার। বিষয়টা কিরকম একটু বুঝিয়ে বলছি। অর্থাৎ কেউ কেউ মনে করেন যে যদি কারো সম্পত্তির উপরে ওনারশিপ থাকে তাহলে বিষয়টা হলো তার ওই সম্পত্তির উপর অনেকগুলো অধিকার থাকে। তিনি অ্যাগ্রেগেট অফ রাইট হলো ওই সম্পত্তির উপরে তার অনেকগুলো অধিকার থাকে, সেই অধিকারের সমষ্টি হচ্ছে ওনারশিপ। অর্থাৎ অ্যাগ্রিগেট অফ রাইট হচ্ছে তার কয়েকটি অধিকার মিলে ওই সম্পত্তিতে তার মালিকানা অর্জিত হয়েছে। অর্থাৎ তিনি ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন, তিনি ওই সম্পত্তি কোথাও হস্তান্তর করতে পারবেন, লিজ দিতে পারবেন, কাউকে ব্যবহার করার সুযোগ দিতে পারবেন। এই সব অধিকার মিলে মিলে তার ওনারশিপ অর্জিত হয়েছে। অন্যদিকে যারা মনে করেন অ্যাজ এ সিঙ্গেল কম্প্রিহেন্সিভ রাইটস, তারা মনে করেন ওনারশিপ নিজেই এমন একটা অধিকার যে অধিকারের মধ্যে ওই অন্য সব ছোট ছোট অধিকারগুলো এমনিতেই যুক্ত থাকে। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝাতে পারি। যেমন আপনি বলতে পারেন যে আমি, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার আব্বু এবং আমার আম্মু, এদেরকে নিয়ে হচ্ছে আমার পরিবার। অর্থাৎ এই পাঁচজনকে আলাদা আলাদা বিবেচনা করে হচ্ছে আমার পরিবার। আবার আপনি একবারে বলতে পারেন এই হচ্ছে আমার পরিবার, সেই পরিবারে আমি আছি, আমার বোন আছে, আমার ভাই আছে, আমার বাবা আছে, আমার মা আছে। অর্থাৎ আপনি চাইলে শুধুমাত্র পরিবার বলে সবাইকে অন্তর্ভুক্ত করতে পারেন, আবার সবাইকে আলাদা আলাদা উল্লেখ করেও পরিবারকে বোঝাতে পারেন। তো যাই হোক, দেখেন, however the idea of ownership would be understood better if we examine the following 5 incident of ownership. ওনারশিপ বিষয়টাকে আমরা আরো একটু ভালো করে বোঝার জন্য যদি এই পরবর্তী 5টি ঘটনা বা বিষয়কে একটু আমরা আলোচনা করি, তাহলে ওনারশিপ ধারণাটা আমরা আরো একটু ভালো করে বুঝতে পারবো। প্রথমে এতে বলছে দ্য ওনার হ্যাজ এ রাইট টু পজেস এ থিং, অর্থাৎ যিনি একটি সম্পত্তির মালিক তিনি সেটি দখলে রাখতে পারেন, হুইচ হি ওনস, যা তিনি অর্জন করেছেন। অর্থাৎ একটি সম্পত্তির তিনি মালিক হয়েছেন, চাইলে তিনি সেই সম্পত্তিটা দখলে রাখতে পারেন। এবার বলছে যে দখলে রাখা বলতে কি সম্পত্তিটি সবসময় তার কাছেই থাকবে? দেখেন কি বলছে, দিস ডাজ নট মিন, অর্থাৎ দখলে রাখতে পারেন এর মানে এই নয় দ্যাট হি ইজ অলওয়েজ ইন পজেশন, ওই সম্পত্তিটা সব সময় তার দখলে রাখবেন, বাট ওনলি ইন্ডিকেট হিজ রাইট টু পজেস। অর্থাৎ এর মানে হলো একটা সম্পত্তির তিনি মালিকানা অর্জন করেছেন, এর মানে এই নয় যে সম্পত্তিটা সব সময় তার সাথেই থাকবে। এর মানে হলো তিনি ওই সম্পত্তিটা চাইলে তার দখলে নিতে পারেন। বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখেন কি বলছে, এ পারসন may be wrongfully deprived of possession, as in the case of Abu Bakr's mobile stolen by Rajan. অর্থাৎ দেখেন, আবু বকর নামের একজন ব্যক্তির একটা মোবাইল রাজন নামের একজন ব্যক্তি কি করেছে, চুরি করে নিয়ে গেছে। রংফুলি আবু বকর ওই সম্পত্তির অধিকার থেকে ডিপ্রাইভ হয়েছেন বা বঞ্চিত হয়েছে। এখানে রাজন হ্যাজ পজেশন, যেহেতু সে চুরি করে নিয়েছে, মোবাইলটা এই মুহূর্তে রাজনের কাছে আছে। বাট আবু বকর রিমেইনস দ্য ওনার উইথ অ্যান ইমিডিয়েট রাইট টু পজেশন। অর্থাৎ যদি এটা প্রমাণিত হয় যে রাজন সত্যিকার অর্থে আবু বকরের মোবাইলটা চুরি করে নিয়েছে, এটা যদি প্রমাণিত হয় এবং পাওয়া যায়, তাহলে মোবাইলটা রাজনের পজেশনে থাকার পরেও, রাজনের দখলে থাকার পরেও তাৎক্ষণিকভাবে ওই মোবাইলটি আবু বকরের দখলে নেওয়ার অধিকার আছে। এটাই হচ্ছে কনসেপ্ট অফ ওনারশিপ। অর্থাৎ আপনার দখলে না থাকলেও আপনি যেহেতু ওটার মালিক, যখনই আপনি চাইবেন, যখনই সুযোগ হবে, ওই সম্পত্তিটি আপনি আপনার দখলে নিয়ে নিতে পারবেন। আমরা আগে চুরির ঘটনা বলেছি, চুরি ছাড়া অন্যভাবেও তো মোবাইলটা অন্য কারো কাছে যেতে পারে। আমরা একটু দেখছি কি বলছে, দেখেন বলছে আবু বকর মে অলসো
voluntarily give possession of the mobile to somebody else। অর্থাৎ আবু বকর চাইলে স্বেচ্ছায় ওই মোবাইলটির দখল অন্য কারো ব্যক্তির কাছে দিতে পারে। হি মে লেন্ড ইট টু আফরিন ফর এ ডে। সে এই মোবাইলটা একদিনের জন্য আফরিনকে ধার দিতে পারে। অর গিভ ইট টু বাবু ফর রিপেয়ার্স। বাবুকে সেই মোবাইলটা ঠিক করার জন্য দিতে পারে যদি কখনো নষ্ট হয়। আবু বকর ইজ স্টিল দ্য ওনার অফ দ্য মোবাইল। সে আফরিনকে এটাকে ধার হিসেবে দিক, আবার বাবুর কাছে এটাকে ঠিক করার জন্য দিক, যেভাবেই দেওয়া হোক না কেন মোবাইলটির আসল মালিক হচ্ছে আবু বকর। অ্যান্ড হি রিটেইনস এ রাইট টু রিপজেসেস ইট আফটার দ্য পারমিটেড পিরিয়ড অর আফটার রিপেয়ার্স। এক্ষেত্রে আফরিনকে সে যে সময়ের জন্য ধার দিয়েছে সেই সময় অতিবাহিত হলে অথবা মোবাইলটি ঠিক করার জন্য যে সময় লাগে তারপরে তিনি আবার ওই মোবাইলটি তার কাছে সে নিয়ে আসতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন। এই কনসেপ্টটাই হচ্ছে মালিকানা, ওনারশিপ। অর্থাৎ তিনি চাইলে তার সম্পত্তি বা পণ্যটি কারো কাছে ধার দিতে পারেন, ঠিক করার জন্য দিতে পারেন। এই সব কিছু শেষ হলে আবার তিনি তার সম্পত্তিটি নিজের কাছে নিয়ে নিতে পারেন। আমরা এবার দ্বিতীয় ঘটনাটি দেখি। বলছে দ্য ওনার নর্মালি হ্যাজ দ্য রাইট টু ইউজ অ্যান্ড এনজয় দ্য থিং ওন্ড। অর্থাৎ যখন একটা সম্পত্তিতে আপনার মালিকানা থাকবে, এটা সাধারণত বোঝায় যে আপনি ওই সম্পত্তিটি নিজের জন্য ব্যবহার করার অধিকার থাকবে এবং আপনি ওটাকে উপভোগ করতে পারবেন আপনি মালিক হিসেবে। আর কি কি পারবেন? দ্য রাইট টু ম্যানেজ ইট। আপনি ওই সম্পত্তিটির ব্যবস্থাপনা আপনি করতে পারবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ওটাকে অন্যের নিকট হস্তান্তর করবেন, ওখান থেকে কিভাবে আপনি সুবিধা ভোগ করবেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার থাকবে। দ্য রাইট টু ডিসাইড হাউ ইট শ্যাল বি ইউজড। কিভাবে ব্যবহার করবেন সেই অধিকারও আপনার থাকবে। অ্যান্ড রাইট টু ইনকাম ফর মি। আপনি ওই সম্পত্তি থেকে আয় করারও অধিকার আপনার থাকবে। আপনি কিভাবে আয় করবেন সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এই যে অধিকারগুলো, এগুলোকে কি বলছে আইনের ভাষায়? বলছে দেখেন, দিজ রাইটস আর সামটাইমস কল্ড লিবার্টিস। এটাকে বলা হয় স্বাধীনতা। অর্থাৎ আপনি যে ওই সম্পত্তির মালিক, এই মালিক হওয়ার কারণে আপনার এতগুলো অধিকার এখানে আছে। আপনি ব্যবহার করতে পারছেন, আপনি এটাকে নিজের মতো করে উপভোগ করতে পারছেন, আপনি এটার ব্যবস্থাপনা করতে পারছেন, আপনি এই সম্পত্তি কিভাবে ব্যবহৃত হবে সেই সিদ্ধান্ত নিতে পারছেন, আপনি এই সম্পত্তি থেকে কিভাবে ইনকাম করবেন সেই সিদ্ধান্ত আপনি নিতে পারছেন স্বাধীনভাবে, কারণ আপনি ওই সম্পত্তির মালিক। বিকজ দ্য ওনার হ্যাজ এ লিবার্টি টু ইউজ দ্য থিং। ওই সম্পত্তি সে কিভাবে ব্যবহার করবে, কোন প্রক্রিয়ায় তিনি ওই সম্পত্তিটি কাজে লাগাবেন, এই সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র ক্ষমতা হচ্ছে যার ওই সম্পত্তিতে ওনারশিপ আছে। ওনারশিপ সম্পর্কে তৃতীয় ক্ষেত্রটি বা তৃতীয় বিষয়টি হলো দ্য ওনার হ্যাজ দ্য রাইট টু কনজিউম। এই সম্পত্তিটি ভোগ দখল করা বা ভক্ষণ করা বা ব্যবহার করা, ডিস্ট্রয় নষ্ট করা বা ধ্বংস করা, এলিয়েনেট হস্তান্তর করা দ্য থিং ওই সম্পত্তি। অর্থাৎ ওই সম্পত্তি তিনি কিভাবে ভোগ দখল করবেন, তিনি চাইলে নষ্ট করে দেবেন অথবা হস্তান্তর করবেন, এই অধিকার যিনি ওই সম্পত্তির ওনার তার থাকবে। দ্য রাইট টু কনজিউম অ্যান্ড ডিস্ট্রয় আর অলসো লিবার্টিস। অর্থাৎ আমরা আগের যে ঘটনায় দেখেছি সেগুলো যেমন লিবার্টিস বা স্বাধীনতা, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি যদি মনে করেন আমি আমার এই সম্পত্তি বিক্রি করে আমি তার টাকা ভোগ করব, সেটাও তার স্বাধীনতা আছে। উনি চাইলে ওই সম্পত্তিটা ধ্বংস করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি চাইলেন আপনার সম্পত্তিটি আপনি বিক্রি করে ভোগ করবেন, এই স্বাধীনতা আপনার থাকবে। আপনি চাইলেন আপনার হাতের মোবাইলটি আপনি ভেঙে ফেলবেন, নষ্ট করে ফেলবেন, এই অধিকারও আপনার থাকবে যদি আপনি ওই সম্পত্তির ওনারশিপ বা মালিকানার অধিকারী হন। বলছে দ্য রাইট টু এলিয়েনেট। ওই সম্পত্তি
অন্য কোথাও হস্তান্তর করার ক্ষেত্রে আপনার অধিকার থাকবে। দ্য রাইট টু ট্রান্সফার হিজ রাইট টু অ্যানাদার পারসন, অর্থাৎ ওই সম্পত্তিতে আপনার যে অধিকার আছে সেই অধিকার আপনি চাইলে অন্য কারো নিকট হস্তান্তর করতে পারবেন। ইনভলভস দ্য এক্সিস্টেন্স অব এ পাওয়ার, ওই সম্পত্তিতে আপনার যে যে অধিকার যে যে ক্ষমতা আছে সেগুলো আপনি অন্য কারো নিকট স্থানান্তর করতে পারবেন। ওনার আরো কি কি করতে পারেন দেখেন, বলছে দ্য ওনার ক্যান সেল, বিক্রয় করতে পারে, অর মর্গেজ প্রপার্টি ডিউরিং হিজ লাইফ টাইম, অর্থাৎ তিনি জীবিত থাকা অবস্থায় চাইলে তার সম্পত্তি তিনি বিক্রি করে দিতে পারেন, কারো নিকট মর্গেজ বা রেহেন দিতে পারেন বা বন্ধক দিতে পারেন। কখন? ডিউরিং হিজ লাইফ টাইম, তিনি তার জীবদ্দশায়। অর ডিসপোজ অফ দ্য প্রপার্টি আফটার হিজ ডেথ বাই উইল, উইলের মাধ্যমে তার সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে, কিভাবে হস্তান্তরিত হবে সেই ব্যবস্থাও তিনি করে যেতে পারেন। আফটার কমপ্লাইং উইথ দ্য লিগাল রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনারা যখন আরেকটু বড় হবেন, যখন মুসলিম ল পড়বেন, তখন জানবেন যে উইল করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। এই লিগাল রিকোয়ারমেন্ট সম্পর্কে তাকে অনুসরণ করে তার সম্পত্তি তিনি উইল বা ওসিয়ত করে যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি সম্পত্তির মালিক হন, এই সব অধিকারগুলো আপনার থাকবে। এবার আমরা ওনারশিপ সম্পর্কে চতুর্থ ক্ষেত্রটি দেখব। বলছে ওনারশিপ ইজ ইনডিটারমিনেট ইন ডিউরেশন, অর্থাৎ মালিকানা কখনো সুনির্দিষ্ট সময়ের জন্য হয় না। অর্থাৎ মালিকানার ধারণাটা হলো চিরস্থায়ী ধারণা, এটি সুনির্দিষ্ট সময়ের জন্য মালিকানাকে নির্দেশ করে না। দ্য ইন্টারেস্ট অফ নন ওনার, যিনি আসলে মালিক নন, ইন পজেশন ইজ সাবজেক্ট টু বি ডিটারমিনড অ্যাট সাম ফিউচার সেট পয়েন্ট, অর্থাৎ যিনি ওই সম্পত্তির মালিক নন, তার ওই সম্পত্তিতে দখল কতদিন থাকবে তা ভবিষ্যতের একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়। দ্য ইন্টারেস্ট অব এ বেইলি অর লিজি, আপনারা যখন চুক্তি আইন 1872 সালের চুক্তি আইন পড়বেন, তখন 1872 সালের চুক্তি আইনের 148 থেকে 181 ধারায় এই বেইলমেন্ট সম্পর্কে আলোচনা করা আছে। জিম্মা, অর্থাৎ আপনি আপনার একটি সম্পত্তি গচ্ছিত রাখলেন, সেই ক্ষেত্রে। আবার যখন আপনারা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন পড়বেন, তার 5ম অধ্যায়ে এই লিজ সংক্রান্ত বিষয় আপনারা পড়বেন, তখন এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। তো সেক্ষেত্রে বলছে যদি আপনি আপনার সম্পত্তিটি কারো নিকট গচ্ছিত রাখেন, বিশ্বাসের সাথে রাখেন, অথবা আপনার সম্পত্তিটি যদি কারো নিকট লিজ বা ইজারা দেন, সেক্ষেত্রে কামস টু অ্যান এন্ড, তার একটা পরিসমাপ্তি আসবে। যে কয়দিনের জন্য রেখেছেন, যে কয়দিনের জন্য আপনি লিজ বা ইজারা দিয়েছেন, সেই সুনির্দিষ্ট সময় পর্যন্ত। কখন? when the period of hire or the lease determines, যে কয়দিনের জন্য নির্ধারণ করা, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 1 মাসের জন্য, সময়টা শেষ হবে, চুক্তিটা শেষ হবে, ওই সম্পত্তিতে এই বেইলি বা লিজি তাদের অধিকার শেষ হয়ে যাবে। অন্যদিকে বলছে দ্য ইন্টারেস্ট অফ দ্য ওনার রিমেইনস ফরএভার, অন্যদিকে এই সম্পত্তির যিনি মালিক বা যার ওনারশিপ আছে, তার স্বার্থটা এখানে আজীবনের জন্য রয়ে যাবে। ইট ইজ নট ডিটারমিনড বাই এনি সেট পয়েন্ট অর ইভেন বাই হিজ ডেথ, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো সময়ের সাথে যে আগামী 10 বছর 20 বছর বা অমুক বিষয়টা পর্যন্ত, এরকম কোনো সুনির্দিষ্ট চিহ্ন বা মার্ক থাকে না। এমনকি তিনি যদি মারাও যান, ওই সম্পত্তিতে তার মালিকানা শেষ হয় না, তার ওই মালিকানা তার যারা উত্তরাধিকারী তাদের নিকট হস্তান্তরিত হয়। অর্থাৎ তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু ওই সম্পত্তিতে তার অধিকার শেষ হয়ে যায়নি, ওই সম্পত্তি তারই আছে, তারই মালিকানাধীন সম্পত্তি, তারই যারা উত্তরাধিকারী তাদের নিকট হস্তান্তরিত হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ওনারশিপ বা মালিকানার যে ধারণাটা, এটি একটি চিরস্থায়ী ধারণা। অর্থাৎ একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মালিক হবেন, তারপর মালিকানা শেষ হয়ে যাবেন, এমন নয়। কিন্তু
যদি আপনি হন নন ওনারশিপ, আপনি মালিক নন, সেক্ষেত্রে যে সময়ের জন্য ওই সম্পত্তির মালিক আপনাকে ওই সম্পত্তি ব্যবহার করার সুযোগ দিয়েছে, শুধুমাত্র ততদিন পর্যন্ত আপনি ওই সম্পত্তি ব্যবহার করতে পারবেন। যখন ওই সেট পয়েন্ট নির্ধারিত হয়ে যাবে, আপনার মালিকানা শেষ হয়ে যাবে। কিন্তু তিনি যদি ওই সম্পত্তির চূড়ান্ত মালিক হন, তাহলে তার ওই সম্পত্তির অধিকার থাকবে ফরএভার বা চিরদিনের জন্য। এমনকি তিনি যদি মৃত্যুবরণও করেন, তারপরে ওই সম্পত্তিতে তার মালিকানা শেষ হয় না। মালিকানাটা কি হয়? তার মালিকানা তার উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর হয়ে যায়। আমরা আমাদের এই ওনারশিপ লেকচারের প্রথম পর্বের শেষ স্লাইডটি নিয়ে আলোচনা করছি। এখানে ওনারশিপের যে পঞ্চম যে বিষয়টি রয়েছে সেটি আপনাদের সামনে আলোচনা করছি। বলছে ওনারশিপ ইজ রেসিডুয়ারি ইন নেচার। রেসিডুয়ারি শব্দটি আপনাদের কাছে অনেকটা নতুন। রেসিডুয়ারি শব্দটা এর বাংলা অর্থ হচ্ছে অবশিষ্টাংশভোগী। যখন আপনারা ইসলামিক ল অব ইনহেরিটেন্স পড়বেন, তখন এই শব্দটা আপনারা শিখবেন, রেসিডুয়ারি। তো বলছে ওনারশিপ, এই মালিকানার কনসেপ্ট বা ধারণাটা হলো এই রেসিডুয়ারি প্রকৃতির। রেসিডুয়ারি বিষয়টা কিরকম? অর্থাৎ ওনার ওই সম্পত্তিটা যেভাবে একজন মানুষকে ভোগ দখল করার সুযোগ দিয়েছে, সেটা যখন শেষ হবে, ওই সম্পত্তি তার নিকট পুরোপুরি ফিরে আসবে। অর্থাৎ ইসলামিক ল অব ইনহেরিটেন্সের ক্ষেত্রে কোরআনিক শেয়ারারকে সম্পত্তি দেওয়ার পর যা থাকে, তা যেমন সব রেসিডুয়ারিরা থাকলে পেয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি তার সম্পত্তি লিজ দিতে পারে, তার সম্পত্তি কাউকে ব্যবহার করার সুযোগ দিতে পারে, ওই সম্পত্তি থেকে কাউকে কোনো সুবিধা দিতে পারে। যখন সেটা শেষ হয়ে যাবে, ওই সম্পত্তির অন্যান্য সব অধিকার পুনরায় আবার মালিকের নিকট ফিরে আসবে। দেখেন কি কি হতে পারে। বলছে অ্যান ওনার মে গিভ এ লিজ, লিজের বাংলা অর্থ হচ্ছে ইজারা, অফ হিজ প্রপার্টি টু আসাদ। আসাদ নামের একজন ব্যক্তিকে সে চাইলে তার সম্পত্তিটা লিজ বা ইজারা দিতে পারেন 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য। অ্যান্ড ইজমেন্ট, ইজমেন্ট শব্দটা হচ্ছে ব্যবহারাধিকার, অর্থাৎ আপনার সম্পত্তি এলাকার সবাইকে অথবা কোনো ব্যক্তিকে বলছে তুমি ব্যবহার করো, এরকম। অর্থাৎ সে মালিক নয়, এমন ব্যক্তিকে আপনি চুক্তি ছাড়াই ব্যবহার করার সুযোগ করে দিলেন, এটাকে ইজমেন্ট বা ব্যবহার সত্ত্ব বলে। টু কাজল, কাজল নামের একজন ব্যক্তিকে বলছে ভাই তুমি আমার এই সম্পত্তিটা ব্যবহার করো বা পানি নাও, এখান থেকে তুমি হাঁটো, সমস্যা না, এরকম বলেছেন। তারপর বলছে এ রাইট টু তারেক, তারেককে ওই সম্পত্তির উপর কোনো একটা অধিকার দিলেন। নাও হি রিটেইনস হোয়াটএভার রাইটস রিমেইন আফটার দ্য অ্যাবাভ রাইটস হ্যাভ বিন স্পেসিফিক্যালি গিভেন টু আদার্স। অন্যান্যদেরকে যে অধিকারগুলো তিনি দিয়েছেন, সেই অধিকারগুলো শেষ হওয়ার পরে, আসাদের কাছে লিজ দিয়েছিল, লিজের মেয়াদ শেষ হলো, আবার সম্পত্তির ওনারশিপটা মালিকের কাছে ফিরে আসলো। একজন ব্যক্তিকে তিনি এই ইজমেন্ট বা ব্যবহার করার অধিকার দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? কাজলকে। তিনি বিশেষ একটা উপলক্ষে ওখানে ব্যবহার করেছেন, ব্যবহার করা তার শেষ হলো, আবার সম্পত্তিটা মালিকের কাছে ফিরে আসলো। কোনো একটা সুবিধা নেওয়ার জন্য তারেককে তিনি ওই সম্পত্তিটা দিয়েছিলেন, সুবিধাটা নেওয়া শেষ হলো, আবার ওই সম্পত্তি তার কাছে ফিরে আসলো। অর্থাৎ ওনারশিপের কনসেপ্টটা হলো এমন, ওনারশিপ এবং পজেশন দুটো আলাদা জিনিস। ওনারশিপ এবং পজেশন এক জিনিস নয়। আমরা এই লেকচারের শেষে যে ওনারশিপ এবং পজেশনের পার্থক্য শিখব। দ্বিতীয়ত হলো, ওনারশিপ কনসেপ্টটা হচ্ছে এমন একটি বিষয়, যার একটি সম্পত্তিতে ওনারশিপ বা মালিকানা থাকবে, তিনি ওই সম্পত্তি তার যেমন ইচ্ছা তেমন ভাবে তার জীবদ্দশায় ব্যবহার করতে পারবেন। তিনি চাইলে ওই সম্পত্তি বিক্রি করে ফেলতে পারবেন, তিনি চাইলে ওই সম্পত্তি লিজ বা ইজারা দিতে পারবেন, তিনি চাইলে ওই সম্পত্তি মর্গেজ বা রেহেন বা বন্ধক দিতে পারবেন, তিনি চাইলে ওই সম্পত্তি কাউকে ব্যবহার করার সুযোগ দিতে পারবেন, তিনি চাইলে ওই সম্পত্তি কাউকে স্বাভাবিকভাবে কোনো সুবিধা নেওয়ার জন্য দিতে পারবেন। কিন্তু শর্ত হলো, যখন ওই ব্যক্তি একটি সম্পত্তির মালিক, তার এই মালিকানাটা হচ্ছে চিরস্থায়ী ধরনের। অর্থাৎ মালিকানা কখনো
সুনির্দিষ্ট সময়ের জন্য হয় না। মালিকানার এই কনসেপ্ট বা ধারণাটা যতক্ষণ পর্যন্ত ওনার মালিকানা থাকবে ততক্ষণ পর্যন্তই তার সাথে থাকবে, সেটা কোথাও হস্তান্তরিত হবে না, যদি না তিনি তার মালিকানা অন্য কারো নিকট হস্তান্তর করে না দেন। সবশেষ কথা হলো, সম্পত্তির মালিক যদি মারাও যান তারপরেও ওই সম্পত্তিতে তার মালিকানা শেষ হয় না, শুধুমাত্র তার মালিকানাটা তার উত্তরাধিকারীদের নিকট হস্তান্তরিত হয়। আজকে আমরা জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের ওনারশিপ বা মালিকানা এই অধ্যায়ের প্রথম লেকচারটি আলোচনা করছি। আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।